হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমরা নবম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের অন্তর্গত দ্বিতীয় অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে পৃথিবীর গতিসমূহ, এইটি আজকে আমরা অধ্যয়ন করব। তো চলো শুরু করা যাক। এই অধ্যায়টি পড়তে গেলে আমরা এখানে কি জানবো? পৃথিবীর গতিসমূহ মানে কি, পৃথিবীর কটা গতি কী কী এবং তাদের পর্যবেক্ষণ আর অন্যান্য কিছু নিয়ে আলোচনা হবে। তো চলো শুরু করা যাক। দেখো, তোমাদের পাঠ্য বইয়ের শুরুতে প্রথমে একটা ভূমিকা দেওয়া রয়েছে। দেখো ভূমিকাটা কী দেওয়া রয়েছে, চলো পড়ে দেখ। বলছে সূর্যের পূর্ব আকাশে উদিত হওয়া ও পশ্চিম আকাশে অস্ত যাওয়ার আপাত গতি দেখে মানুষের ধারণা ছিল পৃথিবী স্থির। সূর্য সহ সমস্ত নক্ষত্র পৃথিবীকে অনবরত কি প্রদক্ষিণ করছে। পরবর্তীকালে জ্যোতির্বিজ্ঞানীগণ নানা পরীক্ষা নিরীক্ষার দ্বারা এই সিদ্ধান্তে আসেন যে সূর্য স্থির, পৃথিবীসহ অন্যান্য গ্রহ, উপগ্রহ ও গ্রহাণুপুঞ্জ নিজ অক্ষকে কেন্দ্র করে কি আবর্তন এবং সূর্যকে কেন্দ্র করে পরিক্রমণ করছে। প্রাচীনকাল থেকে পৃথিবীর গতি সম্বন্ধীয় পর্যবেক্ষণ। প্রাচীনকাল থেকে পৃথিবীর যে গতি সম্বন্ধে পর্যবেক্ষণ কী বলছে না, প্রথমে আছে দেখো রোমান জ্যোতির্বিজ্ঞানী কী আছে, ক্লডিয়াস টলেমি। তিনি কী বলছেন না, তিনি সহ সমগ্র পৃথিবীবাসী একসময় ভাবতেন, মানে ওই ক্লডিয়াস টলেমি এবং আরও অনেকেই পৃথিবীবাসী একসময় ভাবতেন যে সূর্যসহ সমস্ত নক্ষত্র কি পৃথিবীকে প্রদক্ষিণ করছে। আর পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্বের ধারণাকে জিওসেন্ট্রিক ধারণা বলে। পৃথিবীকেন্দ্রিক মহাবিশ্বের ধারণাকে কী বলা হয়? জিওসেন্ট্রিক ধারণা। তারপরে বলছে গ্যালিলিও, কোপারনিকাস, কেপলার, আর্যভট্ট প্রমুখ গণিতজ্ঞ ও জ্যোতির্বিজ্ঞানীগণ পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্তে আসেন যে পূর্বের ধারণা ভুল, মানে আগে যে ধারণাটা ছিল সেটা ভুল। সূর্য স্থির, কি পৃথিবী সহ অন্যান্য গ্রহগুলি সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে। আর সূর্যকেন্দ্রিক মহাবিশ্বের ধারণাকে কী বলা হয়? হেলিওসেন্ট্রিক ধারণা। পৃথিবীকেন্দ্রিক মহাবিশ্বের ধারণাকে বলা হয় জিওসেন্ট্রিক, আর সূর্যকেন্দ্রিক মহাবিশ্বের ধারণাকে বলা হয় কি হেলিওসেন্ট্রিক ধারণা। পৃথিবী আবর্তনের কথা 499 সালে প্রথম কে উল্লেখ করেন? আর্যভট্ট। আর 1687 সালে স্যার আইজ্যাক নিউটন তার গ্রন্থ প্রিন্সিপিয়াতে ঘোষণা করেন যে পৃথিবী শুধু সূর্যকে প্রদক্ষিণ করছে না, তার সাথে নিজের মেরুদণ্ডকে বেষ্টন করে অনবরত কি পাক খেয়ে চলেছে। গ্রহদের আবর্তন ও পরিক্রমণের কথা নিকোলাস কোপারনিকাস তার গ্রন্থ কি ডি রিভলিউশনিভাসে উল্লেখ করেন। অর্থাৎ পৃথিবীর দুই প্রকার, কি আবর্তন গতি ও পরিক্রমণ গতি। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে পৃথিবীর গতি কয় প্রকার? দুই প্রকার, আবর্তন গতি ও পরিক্রমণ গতি। এটা আমরা সকলেই জানি। তারপরে এখানে একটা ছকের মধ্যে দেওয়া রয়েছে কি দেখো, 150 খ্রিস্টপূর্বাব্দে পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্বের ধারণার প্রবর্তক ছিলেন কে? ছিলেন ক্লডিয়াস টলেমি। এছাড়া অন্যান্য বিশ্বাসীরা হলেন কে? থালে, অ্যানাক্সিমেন্ডার, প্লেটো, অ্যারিস্টটল, ইউডোক্সাস প্রমুখ। তাহলে 150 খ্রিস্টপূর্বাব্দে পৃথিবীকেন্দ্রিক মহাবিশ্বের ধারণার প্রবর্তক কে ছিলেন? ক্লডিয়াস টলেমি। আর তার এই বিশ্বাসের কে ছিলেন? থালে, অ্যানাক্সিমেন্ডার, প্লেটো, অ্যারিস্টটল আর ইউডোক্সাস। পৃথিবীকেন্দ্রিক সৌরজগতে সূর্য ও চাঁদ জ্যোতিষ্ক দুটি গ্রহরূপে কি গণ্য হতো। অ্যারিস্টটলের পৃথিবীকেন্দ্রিক ধারণায় স্থির পৃথিবীকে বেষ্টন করে থাকা 55টি পূর্ণবৃত্ত কক্ষপথে চাঁদ, সূর্য, অন্যান্য গ্রহের প্রদক্ষিণের উল্লেখ আছে। তারপরে আসে 1514 সালে সূর্যকেন্দ্রিক মহাবিশ্বের ধারণা প্রবর্তক ছিলেন কে? নিকোলাস কোপারনিকাস। তাহলে সূর্যকেন্দ্রিক মহাবিশ্বের ধারণা প্রবর্তন করেন কে? নিকোলাস কোপারনিকাস 1514 সালে। এই ধরনের বিশ্বাসীরা কে ছিলেন, মানে এই যে নিকোলাস কোপারনিকাসের ধারণা বিশ্বাসী কারা ছিলেন? আর্যভট্ট, জোহান্স কেপলার, গ্যালিলি, আইজ্যাক নিউটন প্রমুখ। তারপর দেখো পৃথিবীর সাপেক্ষে গ্রহগুলির উভয় গতি সম্পর্কে তথ্য সারণীতে দেওয়া হলে এই সারণীটা তোমরা লক্ষ্য করবে। আমি তারপর এখানটা পড়েছি গ্রহদের গতি বিষয়ক কিছু তথ্য। গ্রহদের গতি বিষয়ক প্রথমে কি যে শুক্র ও ইউরেনাস গ্রহ ব্যতীত বাকি সব কুলিন ও ব্রাহ্মণ গ্রহের অক্ষ কি কক্ষতলের সাথে সূক্ষ্মকোণে হেলে থাকায় পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তিত হচ্ছে। আর এক সরলকোণ অক্ষের অবস্থানের জন্য শুক্র গ্রহ কি পূর্ব থেকে পশ্চিম দিকে আবর্তিত হয়। আর শুক্র গ্রহের একদিন মানে পৃথিবী হিসাবে কি 243 দিন, আর এক বছর কি হচ্ছে, এটা পৃথিবী হিসাবে 225 দিন অপেক্ষা বড়। প্রায় এক সমকোণ অক্ষের অবস্থানের জন্য ইউরেনাস গ্রহ দক্ষিণ থেকে উত্তরে আবর্তিত হয়। পৃথিবী ও মঙ্গল গ্রহের আবর্তনের সময় প্রায় এক। আর কুলিন গ্রহের মধ্যে আবর্তনের সময় সবচেয়ে বেশি কার? শুক্রের, আর সবচেয়ে কম হচ্ছে কি বৃহস্পতির। আর ব্রাহ্মণ গ্রহের মধ্যে আবর্তন সময় প্লুটোর সবচেয়ে বেশি, আর হাউমেয়ার
সবচেয়ে কম। আর বৃহৎ আয়তনের গ্রহ বৃহস্পতি ও শনির আবর্তনের সময় কম হয় এই দুই গ্রহের আবর্তন বেগ অনেক বেশি। অধিক আবর্তন বেগের দরুন কেন্দ্র বহির্মুখী শক্তি বেশি হয় এই গ্রহগুলি চ্যাপ্টা আকৃতির। আর সূর্য থেকে দূরত্ব বৃদ্ধির সাথে সাথে গ্রহের কি পরিক্রমণ বেগ কমে, তাই পরিক্রমণ বেগ বুধের সবচেয়ে বেশি আর এরিসের কম। পরিক্রমণ বেগ তাহলে কোন গ্রহের বেশি? বুধের, আর কম হচ্ছে কোনটা? এরিসের। এখানে বামন গ্রহগুলির আবর্তন ও পরিক্রমণ জনিত সংক্ষিপ্ত তথ্য দেওয়া রয়েছে, মানে কার দূরত্ব, আবর্তন, পরিক্রমণ কোনটার কত সেটা লেখা আছে। তারপরে দেখো আবর্তন গতি। এবার আমরা আবর্তন গতি সম্বন্ধে জানবো। আবর্তন গতি কি না, পশ্চিম থেকে পূর্ব দিকে নিজ অক্ষকে কেন্দ্র করে পৃথিবীর ঘোরার গতিকে বলা হচ্ছে কি আবর্তন গতি। আবর্তন গতিটা তাহলে কি, পশ্চিম থেকে পূর্ব দিকে নিজ অক্ষকে কেন্দ্র করে পৃথিবীর ঘোরার গতিকে বলা হচ্ছে আবর্তন গতি। আর আবর্তনে পৃথিবীর সময় লাগে প্রায় কত? 24 ঘন্টা। একে এক দিন বা এক অন্য শব্দ কি দিন ধরা হয়। পৃথিবীর আবর্তনের কারণে দিন রাত হয় বলে এই গতির অপর নাম কি? আহ্নিক গতি। তাহলে আবর্তন গতির অপর নাম কি? আহ্নিক গতি। কারণ কি? এর ফলে দিন রাত হয়। আরেকটা আমরা আগেই পড়ছিলাম, গতি দুই প্রকার, আবর্তন গতি আর পরিক্রমণ গতি। আবর্তন গতি বা আহ্নিক গতিটা পড়লাম, এবার হচ্ছে পরিক্রমণ গতি। পরিক্রমণ গতি কাকে বলে? নিজ মেরুদণ্ডের চারিদিকে আবর্তন করতে করতে ঘড়ির কাঁটার বিপরীতে নির্দিষ্ট পথ ও সময় পৃথিবীর সূর্যকে কেন্দ্র করে ঘোরার গতিকে বলা হচ্ছে পরিক্রমণ গতি বা বার্ষিক গতি। পৃথিবীর আবর্তন ও পরিক্রমণ গতির পার্থক্য, এটা খুব ইম্পর্ট্যান্ট। দেখো এখানে দেওয়া রয়েছে, ভিত্তি দেওয়া রয়েছে আবর্তন বা আহ্নিক গতি, পরিক্রমণ বা বার্ষিক গতি। সংজ্ঞা কি? আবর্তন গতি কি? পৃথিবী নিজ অক্ষকে কেন্দ্র করে ঘোরাকে আবর্তন বা আহ্নিক গতি বলে। আর পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরাকে বলা হয় পরিক্রমণ বা বার্ষিক গতি বলে। সময়কাল কি? আবর্তনের সময়কাল 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড বা প্রায় 24 ঘন্টা। আর পরিক্রমণের সময়কাল 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড বা 365 দিন প্রায় 6 ঘন্টা। গতিবেগ কত? আবর্তনের গতিবেগ নিরক্ষরেখায় সবচেয়ে বেশি আর উভয় মেরুতে 0। আর পরিক্রমণে কি অনুসুর অবস্থানে পরিক্রমণ গতি বাড়ে আর অপসুর অবস্থানে কি গতি কমে। গড় পরিক্রমণ বেগ প্রতি সেকেন্ডে প্রায় 30 কিমি। আপাত গতি প্রতিদিন পূর্ব দিকে উদিত হওয়া এবং পশ্চিম দিকে অস্ত যাওয়াকে সূর্যের আপাত দৈনিক গতি বলে। আর সারা বছর কর্কটক্রান্তি রেখা থেকে মকরক্রান্তি রেখার মধ্যে লম্ব সরস্বতী পতনকে সূর্যের আপাত বার্ষিক গতি বলা হয়। যারা ফলাফল কি? আহ্নিক গতির ফলে কি হয়? দিনরাত্রি সংগঠিত হয়, উষা ও গোধূলির সৃষ্টি হয়, জোয়ার ভাটা হয়, ছায়াবৃত্তের স্থানান্তর ঘটে, বায়ু ও সমুদ্র স্রোতের দিগ্বিক্ষেপ ঘটে, পৃথিবীতে জীবজগতের সৃষ্টি হয়। আর পরিক্রমণ গতির ফলে কি? সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ন হয়, ঋতু পরিবর্তন হয়, মেরুপ্রবাহ সৃষ্টি হয় এবং বায়ুর চাপ বলয় ও তাপমণ্ডলের স্থানান্তর ঘটে। আর জীবজগতে বৈচিত্র্যের সৃষ্টি হয়। এবারে আসছে কি আবর্তন গতির পর্যবেক্ষণ। আবর্তন গতির পর্যবেক্ষণ কি না, প্রথমে দেখো সূর্যের দৈনিক আবর্ত গতির পর্যবেক্ষণ। কি বলা আছে দেখো, পৃথিবী পশ্চিম থেকে পূর্বে আবর্তন করার কারণে সূর্যকে পূর্ব আকাশে উঠতে এবং পশ্চিম আকাশে কি অস্ত যেতে দেখা যায়, তাই তো। বাস্তবে প্রায় 15 কোটি কিলোমিটার দূর থেকে সূর্যের পক্ষে পৃথিবীর চারিদিকে ঘোরার জন্য যে গতি প্রয়োজন তা আলোর গতির চেয়েও বেশি, যা বাস্তবে সম্ভব নয়। তারপরে কি হচ্ছে অনুসিদ্ধান্ত, সূর্য স্থির পৃথিবী আবর্তন করছে বলেই এমনটি ঘটছে, ওই যে ঘটনাটা। পতনশীল বস্তুর আপাত সঞ্চালনের পর্যবেক্ষণ, এটা কি? পতনশীল বস্তুর আপাত সঞ্চালনের পর্যবেক্ষণ কি হচ্ছে না, বায়ু প্রবাহীন অবস্থায় খুব উঁচু স্থান থেকে একটা পাথরের টুকরো নিচের দিকে ফেললে কী হবে? পৃথিবীর আবর্তনের কারণে পাথরের খণ্ডটি ভূপৃষ্ঠের উপর লম্বভাবে না পড়ে পূর্ব দিকে একটু এগিয়ে পড়ে। চিত্রে দেখো দেখা যাচ্ছে, দেখো ক বিন্দুটি, এই যে ক বিন্দুটি যে সময়ে খ বিন্দুতে পৌঁছায় ঠিক সেই সময় ক বিন্দুটি খ বিন্দুতে পৌঁছায়। আর ক বিন্দু অপেক্ষা পৃথিবীর কেন্দ্র থেকে দূরে অবস্থান করায় ক বিন্দুতে অবস্থিত বস্তুর গতিবেগ ক বিন্দু অপেক্ষা, দেখো ছবিটায় দেওয়া আছে, ক বিন্দু কী বলছে? বেশি। তাই উঁচু স্থান থেকে পতিত বস্তুর গতিবেগ ভূপৃষ্ঠ অপেক্ষা বেশি হয়। পাথরের টুকরোটি কি পূর্ব দিকে কিছুটা এগিয়ে পড়ে। এটা এখান থেকে অনুসিদ্ধান্তটা কী হচ্ছে না, পৃথিবীর আবর্তন গতির জন্যই পাথরের খণ্ডটা কি হচ্ছে? পূর্ব দিকে একটু এগিয়ে পড়ে। এখানে একটু দেখো ছকে একটু মানে লেখা আছে, দেখো কী হচ্ছে, প্রস্তরখণ্ড নিচে ফেলার পরীক্ষাটি কে করেছিলেন? জার্মানির হামবুর্গ ও ফ্রান্সের মূলো শহরে করা হয়। প্রস্তরখণ্ডটিকে 76.2 মিটার উঁচু থেকে ফেলা হয় আর প্রস্তরখণ্ডটি 0.84 মিটার পূর্বে এগিয়ে ভূপতিত হয়, মানে পড়ে। তারপর আছে দেখো ফরাসি বিজ্ঞানী ফুকোর পরীক্ষা। ফুকো পরীক্ষা করেছে, দেখো বলছে কি না, 1851 খ্রিস্টাব্দে ফরাসি বিজ্ঞানী ফুকো প্যারিসের প্যান্থিয়ন গির্জার চূড়া থেকে 61 মিটার লম্বা একটি তারের মাথায় একটি 24 কেজি ওজনের লোহার বল ঝুলিয়ে বলটির নিচে একটি কি আলপিন লাগিয়ে দেন। এখানে ছবিটাই দেওয়া রয়েছে, দেখো লক্ষ্য করো।
এরপর গির্জার নিচে মেঝেতে এমনভাবে বালি বিছিয়ে দেন যে লোহার বলটি দোলালে আলপিনের দাগ যেন বালির উপর পড়ে। এরপর লোহার বলটি উত্তর দক্ষিণে জোরে দুলিয়ে দেখলেন প্রতিবারই বালির ওপর আলপিনের দাগ পূর্ব দিকে কি এগিয়ে পড়ছে। দেখো ছবিটায় 24 ঘন্টা পর পুনরায় কী হবে, আলপিনের আঁচড় প্রথম দাগের ওপর পড়লো। অনুসন্ধান এখান থেকে কী জানাচ্ছে না, পৃথিবীর নিজ মেরুদণ্ডের উপর কি 24 ঘন্টায় একবার পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে। পৃথিবীর বর্তমান আকৃতি কী বলছে, পৃথিবীর গোলাকার নমনীয় অবস্থা নিজ মেরুদণ্ডের ওপর লাট্টুর মতো অনবরত ঘোরায়। এর মধ্যে কেন্দ্র বহির্মুখী বা কেন্দ্রাতিক শক্তি উৎপন্ন হয়। এতে কী হচ্ছে, এতে পৃথিবীর মেরু প্রদেশ কিছুটা চাপা ও নিরক্ষীয় প্রদেশ কী হচ্ছে, স্ফীত হয়। অনুসিদ্ধান্ত কি, পৃথিবীর নমনীয় অবস্থায় থেকে নিজ মেরুদণ্ডের ওপর পশ্চিম থেকে পূর্বে আবর্তিত হয়। এর আকৃতি কি অভিগত গোলকের মতো হয়েছে। তারপর আছে দেখো উপগ্রহ চিত্র ও মহাকাশচারীদের পর্যবেক্ষণ। কি না, উপগ্রহ প্রেরিত চিত্রে পৃথিবী পশ্চিম থেকে পূর্বে ঘোরার গতি বা আবর্তন গতি লক্ষ্য করা যায়। মহাকাশচারীরাও পৃথিবীর পশ্চিম থেকে পূর্বে ঘোরার গতি পর্যবেক্ষণ করেছেন। অন্যান্য গ্রহের গতি পর্যবেক্ষণ করে কি বলা হয়েছে না, শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্র দিয়ে পৃথিবী থেকে সৌর পরিবারের অন্যান্য গ্রহগুলিকে নিজ অক্ষের ওপর আবর্তন করতে দেখা যায়। আর সৌর পরিবারের গ্রহরূপে পৃথিবীর তাই আবর্তন গতি থাকা স্বাভাবিক। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।